শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চবিষ্ট আজকের প্রধান আলোচক এবং আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি শুনতে এসেছিলাম পণ্ডিত সলিমুল্লাহ খান সাহেব এখানে আছেন, তারা বলবেন, কিন্তু যেহেতু সৌভাগ্যক্রমে আমি মনীষী আহমদ সোফার সান্নিধ্য পেয়েছিলাম একজন ব্যবসায়ী হিসেবে, আমার অভিজ্ঞতার কয়েকটি কথা হয়তো আপনাদের সামনে তুলে ধরব। অ্যাকচুয়ালি আমি খুব প্রভাবিত হয়েছিলাম যখন আহমদ সোফা সাহেব আমার এখানে আসতেন। তিনি তো স্কুল চালাতেন, সেই স্কুলের খরচের জন্য মাঝে মধ্যে আসতেন। এর মধ্যে তিনি যখনই আসতেন আমাকে তিনি এই ব্যবসা বাণিজ্য, দেশের অর্থনীতি এসব নিয়ে কথা বলতেন। আমার সাথে কিন্তু সাহিত্য নিয়ে কিংবা অন্য কোনো দর্শন বিষয়ে আলোচনা করতেন না। বলতেন যে বাংলাদেশের যে প্রায় কোটিখানেক লোক বাইরে থাকে, তাদের পুঁজি দিয়ে আপনি একটা পুঁজি নির্মাণ করার চেষ্টা করুন। আমি প্রথম দিকে ভাবতাম যে আমি ছোটো ব্যবসা করি, এগুলো কী বলে, আমার কাছে একটু মনে হতো যেন এইসব কথা দিয়ে আমি কী করব। এমনকি আমাকে বলতেন যে জাপানে যাতায়াত করছেন, জাপানের সঙ্গে সম্পর্কের বিস্তার করার চেষ্টা করেন। আমি একসময় বললাম, সাহেব ভাই আপনি দার্শনিক মানুষ, আমি ছোটোখাটো ব্যবসা করি, আমি কী করে করব। বলে যে যাতায়াত করছেন এইভাবেই চেষ্টা করেন, কারণ জাপান একটা সভ্য জাতি, তাদের সাথে বাংলাদেশ এগোতে পারবে। আমরা কিন্তু নব্য জমিদার কিংবা নব্য পুঁজিপতির দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ আপনাদের পৃথিবীর দিকে তাকাতে হলে জাপানের মতো দেশের সহযোগিতা খুব কাজে লাগবে। প্রথমে আমি ঠিক এগুলোকে ঠিক বোঝার মতো আমার বয়স ছিল না কিংবা জ্ঞানও ছিল না। সৌভাগ্যক্রমে ফেডারেশন চেম্বারে যখন নির্বাচিত হই, তখন আমার একটা দায়িত্ব দেওয়া হয় জাপানে একটা সেমিনার করা। আমাদের প্রেসিডেন্ট ছিলেন ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব, যিনি খুব শিক্ষিত মানুষ ছিলেন, তিনি আমাকে এই দায়িত্ব দিলেন। দেওয়ার পরে আমি একজন অর্থনীতিবিদের সাহায্য নিলাম যে বাংলাদেশ জাপান সম্পর্কের ক্ষেত্রে একটা পেপার বানিয়ে দেওয়ার জন্য। তিনি একজন মহিলা বিআইডিএসের গবেষক, তার কাছে গেলাম, তিনি একটা ফি চাইলেন, দিলাম, কিন্তু তিনি যা বানালেন সেটা আমার পছন্দ হলো না। তখন আমি রাত জেগে জেগে বসে বসে বুলেট শেপে চিন্তা করলাম যে জাপান বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কী কী উপাদান কিংবা নিয়ামক হতে পারে। তার ভিত্তিতে পরে আমি একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করে জাপানের অর্থমন্ত্রীর সামনে জাপান প্রেজেন্ট করলাম। সেখানে আমাদের এই কমিটিতে জাপানের বড় বড় কোম্পানি মিৎসুবিশি, মারুবিনি, সুমিটোমোর সব টপ বসেরা ছিল, যাদের সাথে আমার হয়তো জীবনে পৌঁছানো সম্ভব হতো না ওরকম একটা ফোরাম ছাড়া। তারা দেখলাম সবাই খুব পছন্দ করলো, দৌড়ে এসে আমাকে খুব অভিনন্দিত করলো, বলে যে এরকম ভাষায় কথা বলতে হবে। আমি বলছিলাম যে আপনাদের দেওয়া সাহায্যটা খুব কাজে লাগছে না, কারণ আপনারা পণ্য সাহায্য দিচ্ছেন, কনসালটেন্সি দিচ্ছেন, তাছাড়া যদি আমাদেরকে ব্যবসা শেখাতেন, ম্যানুফ্যাকচারিং শেখাতেন, ম্যান বিহাইন্ড দ্য মেশিনকে ট্রেনিং দিতেন, তাহলে কিন্তু মানব উন্নয়নের কাজে আমাদের কাজে লাগতো। তো জাপানরা তো খুব মিটিকুলাস নেশন, তাদের এখানে ফরেন মিনিস্ট্রি, জাইকা, জ্যাট্রো, ইউনিভার্সিটি, সব মিনিস্ট্রির লোকরা ছিল, তারা প্রতিটা কথাকে ফলো করে। তো তারা পরে দেখলাম যে 6 মাসের মধ্যে জাপানের পার্লামেন্টে বিল এনে জায়গার পলিসি চেঞ্জ করে ফেলল। বলে জাপান যেভাবে সাহায্যটা করছিল পৃথিবীতে, তারা বলে যে আমরা মানব উন্নয়নে বেশি সাহায্য করব। এবং আমাকে প্রথম জানালো যে তোমার এই আইডিয়াটা আমরা নিয়েছি, ব্যবসায়ী হিসাবে তুমি বলছিলে আমাদের এখানে ভিসার সমস্যা, তোমাকে আমরা 5 বছরের ভিসা অ্যালাউ করছি তোমার মতো ব্যবসায়ীদেরকে। আমি খুব অবাক হয়ে গেলাম। আমাকে জাপান থেকে ডিজি ফরেন মিনিস্ট্রি থেকে ফোন করে বললো যে প্রথম ভিসাটা তুমি নেবে, এটা আমাদের একটা সিদ্ধান্ত। আমি ওয়াজ সারপ্রাইজ, আমি কোথাকার বাংলাদেশে আব্দুল হক, জাপানের মতো দেশে সেটা কথা বললাম, তারা ভ্যালু দিল যে তারা রাষ্ট্রীয় পলিসি চেঞ্জ করে ফেললো। তখন থেকে আমার মাথাটা ঘুরে গেল। আমি তখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসছে, আওয়ামী লীগের সাথে জাপান সরকারের সম্পর্ক ছিল খুব শিথিল, কারণ জাপান বাংলাদেশকে নিরাপত্তা পরিষদের সমর্থন চেয়েছিল, যেটা অনেক পরে শেখ হাসিনা দিয়ে এই মেট্রো রেল কিংবা মাতারবাড়ি প্রজেক্টগুলো পেল, সে কথাটা একটু পরে বলছি। তখন আপনার এই জাপানিরা দেখলাম যে বাংলাদেশকে একটা অফার দিল যে আমরা 4 লক্ষের স্কলারশিপ দেব। প্রাইম মিনিস্টার মিস্টার মোরি মারা গেলেন জাপানে
আব্দুল সামাদ আজাদ সাহেব জাপানে গেলেন, আমিও জাপানে গেলাম বাংলাদেশ ডেলিগেশন নিয়ে। তো সেই অনুষ্ঠানে আমাকে জিজ্ঞেস করা হলো, আমরা যদি তোমার ফরেন মিনিস্টারকে দাওয়াত দিই কোনো অসুবিধা? আমি জানি কোনো অসুবিধা নেই। আমার ফরেন মিনিস্টারকে দাওয়াত দিল, আমি তখন লিডার অফ দ্য ডেলিগেশন হিসেবে গেলাম। সেখানে আমাদের এই বিষয়গুলো আলোচনা হলো এবং আমাকে আমাদের অ্যাম্বাসেডার ছিলেন জামিল মজিদ সাহেব, নরসিংদী বাড়ি, অত্যন্ত উচ্চশিক্ষিত একজন মানুষ। তিনি বলেন যে দেখেন, আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্কটা খুব শিথিল যাচ্ছে, যেহেতু আমরা নিরাপত্তা পরিষদে জাপানকে সমর্থন করি নাই। আপনারা একটু যদি ডেলিগেশন নিয়ে ঘন ঘন আসেন, তাহলে সেকেন্ড লাইন অফ ডিপ্লোমেসিতে আমরা একটু তৎপর থাকতে পারি। আমি তখন এই বছরে প্রায় 4-5 বার করে 6 বার করেও ডেলিগেশন নিয়ে জাপান যাতায়াত করেছি এবং তারা এটাকে খুব ফলো করেছে। এবং আমরা চেয়েছিলাম যে জাপানকে সাহায্যকারীর জায়গা থেকে বিনিয়োগকারীর জায়গায় আনা যায় কিনা। তো সেটা অনেক পরে অনেকটা হলেও সফল হয়েছে। জাপান এখন বাংলাদেশে বেশ বড় আকারে আছে, তাদের মাতারবাড়ি প্রজেক্ট, আমাদের এই যে বিমানবন্দর, মেট্রো রেল থেকে আরম্ভ করে এই বড় বড় মেগা প্রজেক্টগুলো হয়েছে এবং সেখানে আমি জড়িত থাকার একটা সৌভাগ্য পেয়েছি। এবং আমাকে জাপান সরকার 2022 সালে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার, যেগুলো অর্ডার অফ দি রাইজিং সান, আমাকে তারা সম্মানিত করেছে। এটা একজন ব্যবসায়ী হিসাবে বাংলাদেশে একটা বড় পাওয়া। সাধারণত ব্যবসায়ীদেরকে এটা ওরা দেয় না এবং এটা খুবই ওদের হিসাবে খুব হাই লেভেল একটা বিষয়। তো আমি মনে করি যে আমি তখন আমার বক্তব্যে আমি জাপানিজ সরকারের সামনে বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি এটা উৎসর্গ করছি আমাদের একজন চিন্তাবিদ দার্শনিক আহমদ সাবাকে, যিনি আমাকে ধারণা দিয়েছিলেন। তো সেই হিসাবে আমি মনে করি আহমদ সাবা বেঁচে আছে এবং উনি আমাদের গ্রামে গিয়েছিলেন। আমি ওখানে একটা বিশাল স্কুল করেছি, সেই স্কুল এবং চিন্তা ওখানে প্রযুক্তিপীঠ নামে একটা সেন্টারও আমরা করেছি, যেটা ওনার দেওয়া নাম। আমার মনে হয় 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে হাদিদের যে আবির্ভাব, সেখানে কিন্তু আহমদ সাহেব বেঁচে আছেন। কারণ হাদিরা এবং ওই প্রজন্ম আহমদ সাহেবকে ভীষণভাবে স্মরণ করেছে এই বিপ্লবের সময়। ফলে আমি মনে করি আহমদ সাহেবের মনীষা, চিন্তা, চেতনা এবং দর্শন বাংলাদেশে দারুণভাবে টিকে আছে। হয়তোবা কোনো বিপ্লবী পার্টি নাই বলে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়নি, কিন্তু হয়নি সে আগামীতে হবে না আমি মনে করি না। আমি মনে করি হবে, কারণ আমাদের তরুণরা প্রাণ দিতে শিখেছে এবং আহমদ সাহেবের মতো চিন্তা দারুণভাবে সেখানে প্রভাব বিস্তার করেছে। আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি মনে করি আজকে আমি যে রাষ্ট্র কিংবা সমাজ নিয়ে দুটো কথা বলি, সেটা সবটাই আহমদ সাহেব এবং নাজিমুদ্দিন মোস্তান ভাইয়ের প্রভাবের কারণে। কারণ তারা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তাদের সাথে এই ঘনিষ্ঠতার কারণে আমি সমাজ, রাষ্ট্র, পুঁজির বিকাশ এবং পুঁজি নিয়ে যে বাংলাদেশে নিকট অতীতে যা হলো, পৃথিবীর ইতিহাসে এরকমটা ঘটে নেই যে একটা দেশে একটা সরকার এবং অলিগার্ক কিংবা ক্রনিক ক্যাপিটালিস্টরা সম্পূর্ণ একটা কান্ট্রিকে খালি করে তার কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে বিলিয়নস অফ ডলার পাচার করেছে। সফা ভাই এটা বহু আগে আমাকে বলছিলেন, জাতীয় পুঁজির বিকাশ চিন্তা করেন, পুঁজিপতি তৈরি করেন, উদ্যোক্তা সৃজন করেন। তখন এগুলো বুঝতাম না, কিন্তু এখন বুঝি কত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো ছিল। অতএব আহমদ সাহেবকে আমি প্রতিদিন স্মরণ করি, চিন্তা করি। আমি মনে করি আহমদ সাহেবের স্পিরিট বেঁচে আছে, থাকবে। এবং বাংলাদেশ নামক রাষ্ট্রকে তিনি বলতেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যেটা একটা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আর কোনো ভারতও নয়, পাকিস্তান নয়। সেজন্য বাংলাদেশ ভিন্নতর একটা জাতি হবে, যেখানে সকল জাতিসত্তা, ক্ষুদ্র জাতিসত্তা, সকল ধর্ম বর্ণের মানুষের এখানে বাংলাদেশে আধুনিক জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে। আমি মনে করি বাংলাদেশকে সেদিকে যেতে হবে, সেখানে মুক্তি। আমরা সবার সেটির প্রতি শ্রদ্ধা রেখে আপনার সবাইকে ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম।